গুন্ডা, গ্যাংস্টার এবং মাফিয়ার পরের র্যাঙ্ক হলো ডন। তবে এই সব ডনের উপরে যে থাকে তাকে বলা হয় কি জানো? গডফাদার। হ্যাঁ, এই গডফাদার হলো এমন একজন যার চলনে, বুদ্ধিতে কিংবা সাহসিকতায় সবাই তার কাছে হার মানে। আজ ভিটো কর্লিওনে নামের একজন গডফাদারের গল্প তোমাদের শোনাতে যাচ্ছি। আর এটা দেখার পর তুমিও বুঝতে পারবে যে আসল গডফাদার কি জিনিস। ভাইরে ভাই, মুভি লাভার হওয়ার পরেও যে গডফাদার মুভিটা দেখেনি সে যেন একদম হীরের টুকরো মিস করে গেছে। একজন গডফাদার কিভাবে তার বিজনেস চালায়, সে তার বুদ্ধি দিয়ে কিভাবে রাজ্য তৈরি করে, এই সব কিছু জানাতে হাজির হয়ে গেলাম দ্য গডফাদার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের স্পেশাল মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা পরিচিত হই ভিটো কর্লিওনির সাথে। নিউ ইয়র্ক শহরের অলিতে গলিতে থাকা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য এই একটা নামই যথেষ্ট। কারণ 1945 সালে সেই সময়কার শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন ছিল কর্লিওনি, যার নাম শুনলে ভয়ে সবার হাঁটু কেঁপে উঠত। এই শহরে সবাই তাকে দ্য গডফাদার বলেই ডাকে, কারণ শহরের অনেকেই নানা প্রয়োজনে তার কাছে আসে, আর গডফাদার ভিটো তাদের কাউকে কখনো ফিরিয়ে দেয় না। এই শহরের সবচেয়ে বড় ডন মাফিয়া হয়েও সে সবার উপরে একটা ছায়ার মতো থাকে। মুভির শুরুতেই আমরা ভিটো কর্লিওনির অফিসে বোনাসেরা নামের একজন লোককে তার সামনে বসে থাকতে দেখি। সে দুজন লোকের হাতে তার মেয়ের ধর্ষণ এবং টর্চারের কথা কাঁদতে কাঁদতে ডন ভিটোর কাছে বর্ণনা করছিল। তার মেয়ের উপরে যারা নির্যাতন চালিয়েছে তাদেরকে কোর্ট 3 বছরের সাজা দিলেও আমেরিকান আইনের ফাঁকফোকর ব্যবহার করে সেই রায়টাকে সাসপেন্ড করা হয়, আর এই কারণে কালপিটরা মনের আনন্দে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে থাকে। তাই বোনাসেরা তার মেয়ের উপরে হওয়া জুলুমের বিচার আইনের মাধ্যমে না পাওয়ায় সে গডফাদার কর্লিওনের কাছে এসেছে তার বিচার চাইতে। কারণ এই শহরে আইন যা পারে না সেটা কেবলমাত্র পারে এই গডফাদার। বোনাসেরা জানতে চায় যে সে সেই লোকগুলোকে মারার ব্যবস্থা করুক, এর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। তবে গডফাদার তাকে জিজ্ঞেস করে যে তুমি প্রথমে আমার কাছে না এসে পুলিশের কাছে গেলে কেন? তাছাড়াও এত বছর ধরে আমি তোমাকে চিনি, অথচ কখনো তুমি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াওনি, এমনকি আজকের দিনেও তুমি আমাকে গডফাদার বলে ডাকলে না। আসলে গডফাদারের কাছে বেশি কিছু চাইতে গেলে তাকে যথাযথ সম্মান দিয়ে গডফাদার হিসেবে স্বীকার করে নিতে হয়। তাই গডফাদার বোনাসেরাকে সাফ জানিয়ে দেয় যে সে হুদাই কাউকে খুন করতে পারবে না। তখন বোনাসেরা বলে তাহলে তার মেয়ের যেমন অবস্থা হয়েছে এই লোকগুলোরও ঠিক তেমন হাল করে দেওয়া উচিত। জবাবে গডফাদার তাকে বলে যদি তুমি যথাযথ সম্মান দিয়ে আমার সাথে কথা বলতে কিংবা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে তাহলে আমি নিজেই সবকিছুর ব্যবস্থা করে দিতাম। তখন বোনাসেরা তার হাত ধরে চুমু খেয়ে তাকে নিজের গডফাদার হিসেবে স্বীকার করে নেয়। আর গডফাদারও তাকে বলে দেয় যে আজ আমার মেয়ের বিয়েতে তোমার প্রতি এই জাস্টিস একটা ছোট্ট উপহার হয়ে থাকবে। আসলে সেদিন গডফাদারের বড় মেয়ে কনির বিয়ে ছিল। এখানে তার কথা বলার স্টাইল এবং ব্যক্তিত্ব দেখে বোঝা যায় যে কেন তাকে সবাই গডফাদার হিসেবে মানে। বোনাসেরার সাথে কথা শেষ করার পর গডফাদার তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে ভীষণ জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শহরের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ডনরা পর্যন্ত উপস্থিত ছিল। অতিথি এবং পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সময় কাটানোর পর গডফাদার ফ্যামিলি ফটো তোলার সময় তার ছোট ছেলে মাইকেলকে খুঁজতে থাকে, কিন্তু বিয়ের এত অতিথির মাঝে কোথাও তার দেখা পাওয়া যাচ্ছিল না। আসলে মাইকেল তার বাবার মাফিয়া এম্পায়ার নিয়ে একেবারে আগ্রহী ছিল না। বড় দুই ভাই সানি এবং ফ্রেডের চাইতেও সে একটু আলাদা এবং সিম্পল স্বভাবের, তাই সে তার বাবার মাফিয়া অ্যাক্টিভিটি থেকে সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলত। এখন এত বড় মাফিয়া ফ্যামিলির মেম্বার হওয়া সত্ত্বেও সে ওয়ার্ল্ড ওয়ার 2-তে একজন আমেরিকান মেরিন সোলজার হিসেবে কাজ করেছে। যাই হোক, গডফাদারকে কিন্তু অনুষ্ঠানের মাঝপথেই বারবার তার অফিস রুমে যেতে হয়, কারণ পরিচিত মাফিয়া ওয়ার্ল্ডের লোকেরা একে একে তার সাথে দেখা করতে আসছিল। তাদের মধ্যে অনেকে আবার নানা আবদার নিয়েও আসতে থাকে, আর গডফাদারও সেই সব কিছু ম্যানেজ করার দায়িত্ব দেয় তার একান্ত সহযোগী টম হেইগেনের হাতে। তার পরিচয়ও আমরা একটু পরেই জানবো। এদিকে প্রথমবার মাইকেলকে আমরা এই বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই। সে তার প্রেমিকা কে অ্যাডামসের সাথে নিয়ে একটা খাবার টেবিলে বসেছিল। টম তাকে দেখতে পেয়ে তার কাছে এসে জানায় যে গডফাদার তাকে খুঁজে বেড়াচ্ছে। মাইকেল তখন টমের সাথে তার প্রেমিকা কে পরিচয় করিয়ে দেয়।
সে চলে গেলে মাইকেল জানায় তার বড় ভাই সানি একদিন রাস্তা থেকে টমকে তাদের বাড়িতে নিয়ে আসে। তারপর থেকেই সে এই ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য। একজন লয়ার হিসেবে কর্লিওনি ফ্যামিলির সমস্ত আইনি ঝামেলা সেই হ্যান্ডেল করে। তবে তার রোল যে এর চেয়েও আরও অনেক বেশি কিছু, তা আমরা মুভির আরও সামনে জানতে পারবো। যাই হোক, এবার বিয়েতে এসে হাজির হয় গডফাদার কর্লিওনির গডসন জনি। মূলত ছোটবেলা থেকেই গডফাদার যাদেরকে নিজেদের ছেলের মতন করে দেখতো তাদেরকে বলা হয় গডসন। মাইকেল কেইকে জানায় যে গডফাদার জনিকে তার ক্যারিয়ার বিল্ড আপ করতে সাহায্য করেছে। এখন সেটা কী ধরনের হেল্প সেটা জানার জন্য কেই বেশ কৌতূহলী হয়ে পড়ে, কারণ এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার জন্য তার মন ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। যদিও মাইকেল তার কাছে ব্যাপারটা খুলে বলতে চায় না, তবুও সে বারবার তাকে জোর করতে থাকে। অন্যদিকে জনিকে দেখা মাত্রই বিয়ের কোণে তার কাছে চলে আসে। তারপর তার অনুরোধে জনি একটা গান গাইতে শুরু করলে মাইকেল তখন কেইকে জনির পাস হিস্ট্রি সম্পর্কে খুলে বলে। আসলে জনি একজন ট্যালেন্টেড সিঙ্গার এবং অ্যাক্টর ছিল, কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে সে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। তাই অল্প কিছু টাকার চুক্তিতে সে ছোটখাটো একটা ব্যান্ডে যোগ দেয়। তবে পরবর্তীতে কিছুটা উন্নতি করার পর সে ভালো ভালো অফার পেয়ে এই ব্যান্ড ছেড়ে দিতে চায়, কিন্তু তার ঘাড়তেরা ব্যান্ড মালিক তাকে কিছুতেই ছেড়ে দিতে চায়নি। তখন গডফাদার তাকে $10,000 অফার করে জনিকে ছাড়িয়ে দিতে বলে, কিন্তু ব্যান্ড লিডার তাতেও রাজি না হওয়ায় গডফাদার তার গ্যাংস্টার লুকা ব্রাজিকে নিয়ে সরাসরি লোকটার কাছে যায়। লুকা তার মাথায় একটা পিস্তল ধরে রাখে এবং গডফাদার তাকে একটা চেক দিয়ে বলে যে হয় এই চেকের উপরে টাকার অ্যামাউন্ট দেখা যাবে অথবা তোমার ব্রেনের অংশ পড়ে থাকবে। তো বলো তুমি কি চাও? তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারছো যে লোকটা কোন অপশন বেছে নিয়েছিল। যাই হোক, ব্যান্ড লিডার জনিকে মাত্র $1,000 বিনিময়ে ছেড়ে দিতে সম্মতি হয়। আর এরপর থেকেই জনি একজন সোলো গায়ক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। তো মাইকেলের মুখ থেকে এই স্টোরি শোনার পর কের মুখ তো পুরো হা হয়ে যায়। তবে মাইকেল জানায় যে তার ফ্যামিলি এমন হলেও সে নিজে এসব কিছুর ধার ধারে না। এদিকে জনি তার গান শেষ করে গডফাদারের সাথে নিজেই দেখা করতে যায়। সে প্রায় বাচ্চাদের মতো কান্না করতে করতে জানায় যে এক হলিউড মুভিতে তার একটা রোল খুবই দরকার। সে অনেক চেষ্টা করে স্টুডিও প্রেসিডেন্ট উলসের কাছে রোলটা নিজের নামে করে নিতে পারেনি। তখন গডফাদার বলে, আরে এতে এত কান্নার কি হলো? একজন পুরুষ মানুষের এরকম কান্নাকাটি মোটেও মানায় না। সে জনিকে তার রোল ব্যবস্থা করার আশ্বাস দিয়ে টমকে এই কাজের জন্য পাঠিয়ে দেয়। এবার টম সেই স্টুডিও মালিক উলসের সাথে দেখা করে জনিকে রোলটা দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করে, কিন্তু লোকটা ভেবে নেয় যে টমি হয়তো কোনো একটা মামুলি গ্যাংয়ের মেম্বার হয়ে তাকে থ্রেট দিতে এসেছে। তাই সে তাকে যাচ্ছে তাই গালাগালি করে স্টুডিও থেকে বের করে দেয়। তবে নিজের এক লোককে দিয়ে খোঁজ নেওয়ার পর সে জানতে পারে যে টম হেইগেন আসলে গডফাদারের জন্য কাজ করছে। এই কথা জানার পরেই সে নিজেই তাকে নিজের বাড়িতে ইনভাইট করে নেয়। সে প্রথমে টমের কাছে কয়েক মাস আগে $6,00,000 দিয়ে কেনা তার একটা ঘোড়া শো অফ করে। তারপর তারা দুজনে যখন ড্রিঙ্কস করতে বসে তখন উলস জানায় যে জনিকে তার কাজে না নেওয়ার পিছনে একটা কারণ আছে। আসলে তার স্টুডিওর সবচেয়ে ট্যালেন্টেড আর্টিস্ট এই জনির প্রেমে পড়ে বিপদে গিয়ে স্টুডিও ছেড়ে দিয়েছিল। তাই সে কারো কথাতেই জনিকে তার ফিল্মের কোনো রোল অফার করবে না। এছাড়াও সে এটাও বলে দেয় যে টম যেন গডফাদারকে বলে দেয় যে সে কোনো সাধারণ প্রডিউসার না। অগত্যায় টম তার কাছ থেকে বিদায় নিয়ে নিউ ইয়র্কে ফিরে আসে। কিন্তু এদিকে উলস রাতের বেলায় ঘুমানোর পর সকালে উঠে দেখতে পায় তার শরীরের রক্তে ভরা। এত রক্ত দেখে ভয় পেয়ে চমকে গিয়ে সে কম্বল ছড়াতেই দেখতে পায় তার সাথে $6,00,000 ঘোড়ার মাথা কেটে পড়ে আছে। ভাইরে ভাই, গডফাদার কর্লিওনি যে কি জিনিস তা এই ঘটনা থেকেই তোমরা হাড়ে হাড়ে টের পেয়ে গেছো। উলস এই কাটা মাথা দেখে পাগলের মতো কিছুক্ষণ চিৎকার করতে থাকে। তারপর সে জনিকে সেই হলিউড রোলটা দেওয়ার জন্য এক বাক্যে রাজি হয়ে যায়, কারণ সে জানে যে রাজি না হলে এবার ঘোড়ার মাথার বদলে তার নিজের মাথাটাই পড়ে থাকবে। যাই হোক, এদিকে টম হেইগেন ফিরে এসে গডফাদারের বড় ছেলে সানিকে নিয়ে তার কাছে যায়। সে জানায় সলোজ্জো নামের এক বিজনেসম্যান তার নারকোটিক্স ব্যবসায় কর্লিওনি পরিবারকে পার্টনার বানাতে চায়। মূলত তারা হিরোইন এবং কোকেনের মতন মাদক তৈরি করে বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে, আর এর জন্য তাদের দরকার ম্যান পাওয়ার এবং পলিটিক্যাল সাপোর্ট, যা এই তল্লাটে কেবল তাদের পরিবার ছাড়া আর কারোর হাতেই নেই। কেননা গডফাদার একাই 100 খানেক পলিটিশিয়ান তার পকেটে পুরে রাখতে পারবে। এদিকে টম এবং সানি দুজনেই তাকে এই প্রস্তাবে রাজি হওয়ার পরামর্শ দেয়,
কারণ যদি তারা রাজি না হয় তাহলে নিউ ইয়র্কের মাফিয়া ওয়ার্ল্ডের অন্যান্য ফ্যামিলিরা এই বিজনেসটাকে বাগিয়ে নেবে। আর এই অঞ্চলের নিয়ম, যার যত বেশি টাকা তার তত বেশি পাওয়ার। এখন পুলিশ আর পলিটিশিয়ানদেরকে কিনে ফেলার পর তারা কর্লিওনে পরিবারের উপরেও হামলা করে বসতে পারে। উল্লেখ্য যে এই শহরে কর্লিওনে পরিবারের পাশাপাশি তাতালিয়া, বার্জিনি, কুনে এবং স্ট্রাচি নামের আরও 4টা ক্রাইম ফ্যামিলি ছিল। প্রত্যেক পরিবারের হেড ছিল গডফাদার কর্লিওনির মতোই একজন মাফিয়া ডন। তাই টম আর সানি গডফাদারকে নিয়ে সলোর্জোর সাথে একটা মিটিং সেট আপ করে। সলোর্জো তাকে জানায় যে কর্লিওনি পরিবারের সাপোর্টের বিনিময়ে তাদেরকে সে 30% প্রফিট দিতে রাজি আছে। এছাড়াও অন্যান্য পার্টনার যেমন তাতালিয়ার ক্রাইম ফ্যামিলির সব শেয়ার সে নিজের পকেট থেকে দেওয়ারই প্রস্তাব দেয়। কিন্তু গডফাদার তবুও তার এই লোভনীয় প্রস্তাবে রাজি হয় না, কারণ নার্কোটিক্স বিজনেস তার চোখে একটা ডার্টি বিজনেস। এই বিজনেসে প্রচুর খুন খারাপি তো হয়ই এবং তার উপরে এই মাদকগুলো তরুণ ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই সে এক কথায় সলোর্জোর সব প্রস্তাব নাকচ করে ফেলে। তবে সলোর্জো তার উপরে কোনো রিয়াকশন না দেখিয়ে নর্মালভাবে মিটিংটা থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে লোকগুলো চলে যাওয়ার পর গডফাদার লুকা ব্রাজিকে ডেকে সলোর্জোর ব্যাপারে সব খবরাখবর নিতে বলে, কারণ সে জানে যে এই না বলে দেওয়াটা তাদের মধ্যে একটা যুদ্ধ ডেকে আনতে পারে। তার কথা মতো লুকা ব্রাজি সলোর্জোর সাথে দেখা করতে যায়। এখন গডফাদার তাকে বলে দিয়েছিল যে সে যেন এমন এক ভাব করে যে কর্লিওনে পরিবারের সাথে তার সম্পর্কটা একেবারে ভালোই যাচ্ছে না। আর ঠিক এই কথাটাই সে সফলভাবে চারিদিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এখন সলোর্জো তাকে দেখে বলে ওঠে যে কর্লিনীয় পরিবারের কাছ থেকে নাকি তুমি দূরে সরে গেছো, তাহলে এখন আমাদের সাথে হাত মেলাও, আমি তোমাকে খুশি করে দেব। তারপর সে তাকে $50,000 অগ্রিম দেওয়ার প্রস্তাবও দেয়। আর লুকা ব্রাজিও কিন্তু এই সুবর্ণ সুযোগটারই অপেক্ষা করছিল। তাই সে সলোর্জোর কথা রাজি হয়ে তার সাথে হাত মেলাতে যায়। কিন্তু ঠিক তখনই পাশে থাকা এক গ্যাংস্টার তার হাত চেপে ধরে হাতে ছুরি ঢুকিয়ে ফেলে। তারপর তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুঝতেই পারছো এই সলোর্জো কিন্তু কম চালাক নয়। গডফাদার যে লুকাকে স্পাইং করতে পাঠিয়েছে সে কিন্তু এটা সহজেই বুঝে গিয়েছিল। এদিকে গডফাদার নিজের এই সময় একটা ফ্রুট সেন্টারে ফল কিনতে যায়। তবে ঠিক সেখানেই হঠাৎ কিছু লোক এসে তার উপরে অনবরত গুলি চালাতে থাকে। বেশ কয়েকটা এলোপাথারে গুলি চালিয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর গডফাদার প্রায় মুমূর্ষ অবস্থায় মৃতর মতো সেখানে পড়ে থাকে। এই সব দৃশ্য তার মেজো ছেলে ফ্রেডো দূর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ে। বুঝতেই পারছো এক গডফাদারের গায়ে আঘাত দেওয়া হয়েছে, তার মানে পরিস্থিতি এখন কি হতে পারে। এদিকে সলোর্জো তার সঙ্গীদের নিয়ে টম হেগেনকেও ধরে নিয়ে যায়। গডফাদারদের ছোট ছেলে মাইকেল তখন তার প্রেমিকা কেইনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ কেই একটা নিউজ পেপার দেখে থমকে গিয়ে মাইকেলকে সেটা পড়তে বলে। মাইকেল সেখানে দেখতে পায় পত্রিকার প্রথম পাতায় বড় করে ছাপা আছে তার বাবার খবর। সাথে সাথে সে তার বড় ভাই সানিকে ফোন করলে সানি তাকে জানায় গডফাদার প্রায় মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তবে সে মারা গেছে কিনা তার ব্যাপারে এখনো কেউ নিশ্চিত না। মাইকেলকেও সে দ্রুত তার বাড়িতে চলে আসতে বলে। এদিকে সলোর্জো টম হেগেনকে জানায় যে তোমাকে মারার ইচ্ছে আমার নেই, আর আমি জানি ডন কর্লিনিও এখনো উপরে চলে গেছে। তাই এখন টমের কাজ হবে সানিকে বুঝিয়ে সুঝিয়ে সলোর্জোর বিজনেস পার্টনার হওয়ার জন্য রাজি করানো। এই সব শুনে টম তাকে বলে যে সানি যে করেই হোক তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে, কিন্তু তবুও সে সানিকে রাজি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে যদি সানিকে চুপ করানোও যায় তাহলেও কিন্তু লুকা ব্রাজি এসে তাদের উপর প্রতিশোধ নেবে, কেননা অনেক দিন ধরে সে এই ফ্যামিলির প্রতি লয়াল এবং তাদের জন্য সে জীবন দিতে প্রস্তুত। কিন্তু টম তো আর জানে না যে লুকা ব্রাজি ইতিমধ্যে উপরে পৌঁছে গেছে। তাই সলোর্জো তাকে এই ব্যাপারে চিন্তা না করে সানিকে রাজি করাতে বলে। এছাড়াও তার কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়ে সে তাকে অক্ষত অবস্থায় যেতে দেয়। ছাড়া পাওয়ার পর টম হেগেন কর্লিনীয় পরিবারের সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসে, যেখানে ইতিমধ্যে মাইকেলও উপস্থিত হয়েছে। টম সানিকে সলোর্জোর কথা মতোই তার প্রস্তাবে রাজি হয়ে যেতে বলে, কিন্তু সানির কথা হলো একজন সন্তান হিসেবে এমনটা তার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। তারা এও জানতে পেরেছিল যে গডফাদারের উপরে হওয়া অ্যাটাকের সাথে তার ড্রাইভার পলিও জড়িত। এই খবর পাওয়ার পর সানির আদেশে গ্যাংস্টার রোকো তাকে মারার জন্য রেডি হয়।
এদিকে সলোজ্জোর পক্ষ থেকেও সানির কাছে হঠাৎ একটা মেসেজ আসে, যেখান থেকে তারা জানতে পারে যে লুকা ব্রাজি আর পৃথিবীতে নেই। এখানে সানির কথায় কাজে যাওয়ার ভান করে পলিকে শহর থেকে দূরে নিয়ে আসে কর্লেনীয় পরিবারের গ্যাংস্টার রোকো। তারপর রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে প্ল্যান অনুসারে আরেকজন হিটম্যান এসে তাকে মেরে ফেলে। এদিকে সলোজ্জো হঠাৎ জানতে পারে যে 5টা গুলি খাওয়ার পরেও গডফাদার কর্লিওনি এখনো দিব্যি বেঁচে আছে, তবে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি। যদি কর্লিওনি বেঁচে যায় তাহলে তাদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, তাই তারা তাকে একেবারে খতম করে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে মাইকেল তার প্রেমিকা কেইর সাথে দেখা করে হসপিটালে এসে দেখতে পায় যে তার বাবার আশেপাশে একটা মাছিও নেই। নার্স এসে জানায় পুলিশ কিছুক্ষণ আগে গডফাদারের রুমে থাকা সমস্ত গার্ডদেরকে সরিয়ে নিয়ে গেছে। তখন মাইকেলের বুঝতে দেরি হয় না যে কিছুক্ষণের মধ্যেই তার বাবার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই নার্সকে কোনোভাবে রাজি করিয়ে সে গডফাদারকে অন্য আর একটা রুমে নিয়ে যায়। তারপর হঠাৎ এনজো নামের এক ব্যক্তি গডফাদারকে দেখার জন্য সেই হসপিটালে আসে। মাইকেল তাকে ডেকে হসপিটালের বাইরে দাঁড় করিয়ে এমন ভাব করতে বলে যেন তার পকেটে পিস্তল আছে। অতঃপর তারা দুজনেই পিস্তল ধরার ভান করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণ পর মাইকেলের অনুমান মতোই হসপিটালের সামনে সলোজ্জোর ভাড়া করা হিটম্যানদের গাড়ি এসে থামে, কিন্তু মাইকেল আর এনজোকে পকেটে হাত রাখা অবস্থায় দেখে তারা সেখান থেকে চলে যায়। এভাবেই মাইকেল তার চতুরতা আর বুদ্ধির সাহায্যে নিজের বাবাকে বাঁচিয়ে নিলেও কিছুক্ষণ পর একদল পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেতে থাকে। পুলিশ ক্যাপ্টেন মার্ক ম্যাকাস্কি তাকে বারবার বলতে থাকে যে তুই এখানে কি করছিস। তখন মাইকেল তার বাবার জন্য গার্ড না রাখার কারণটা তাকে জিজ্ঞেস করে। এবার সে এটাও জানিয়ে দেয় যে যতক্ষণ না পর্যন্ত তার গার্ডের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ সেখান থেকে নড়বে না। তখন সেই ক্যাপ্টেন তার কথায় তো কান দেয়ই না, উল্টো তার মুখে কষে এক ঘুষি বসিয়ে দেয়। ভাগ্যক্রমে ততক্ষণে টমরা সেখানে উপস্থিত হয়, কারণ মাইকেল আগেই হসপিটাল থেকে সানিকে ফোন করে সবকিছু জানিয়ে রেখেছিল। এবার টম ক্যাপ্টেন মার্ককে জানায় যে তার সাথে করে সে কিছু প্রাইভেট গার্ড এবং ডিটেকটিভ নিয়ে এখানে এসেছে এবং ডন কর্লেনীয়র প্রোটেকশন দেওয়ার জন্য তার কাছে অনুমতিপত্র আছে, যার ফলে যদি মার্ক তাদেরকে বাধা দেয় তাহলে তাকে কোর্টে হাজির হতে হবে। এই সব কথা শুনে মার্ক ফাইনালি মার্কেলকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর মাইকেলকে নিয়ে টম সানির কাছে ফেরে। সানি ইতিমধ্যে তার বাবার উপর হওয়া হামলার প্রতিশোধ নিতে প্রায় পাগলের মতো হয়ে আছে। সেদিন সকালেই তার আদেশে তাতালিয়া পরিবারের ছেলে ব্রুনো তাতালিয়াকে হত্যা করা হয়। তখন দুই পরিবারের মধ্যে বড় ধরনের ঝামেলা শুরু হওয়ার আগেই সলোজ্জো আর মার্ক তার সাথে ডিলে যেতে চায়, আর এর জন্যই তারা চায় মাইকেল যেন কর্লেনীয় পরিবারের পক্ষ থেকে তাদের সাথে মিটিং উপস্থিত থাকে। আসলে সানি ঠিক এটারই সুযোগ নিয়ে তাদের দুজনকে উপরে পাঠাতে চায়, কিন্তু এদিকে টম ঝামেলা আরো বেড়ে যাওয়ার ভয়ে তার কোনো কথাতেই সম্মতি দেয় না। তখন মাইকেল তাদের সামনে এক দারুণ আইডিয়া তুলে ধরে। সে জানায় তাদের উচিত হবে এই মিটিং কোনো এক রেস্টুরেন্ট কিংবা পাবলিক বারে আয়োজন করা, যাতে পাবলিক প্লেসে কেউ হুট করে হামলা চালাতে না পারে। এখানে মাইকেল প্রায় নিশ্চিত যে মিটিং শুরু হওয়ার আগে তারা তার বডিটা সার্চ করবে, তাই সে নিজের সাথে করে কোনো গোপন অস্ত্র নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি রেস্টুরেন্টের ভিতরে তার জন্য কোনো মতো একটা পিস্তল লুকিয়ে রাখা সম্ভব হয় তাহলে সে এক চান্সেই তাদের দুজনকে খতম করে দেবে। এবার তার এই আইডিয়া শুনে প্রথমে সবাই হেসে ওঠে, কারণ কোনোভাবেই এই আইডিয়াটাকে বাস্তবায়ন করা সম্ভব মনে হচ্ছিল না। তবে মাইকেলের কনফিডেন্স দেখে গ্যাং মেম্বার ক্লেমেন যা তাকে সাহায্য করার জন্য রাজি হয়। এবার মিটিং প্লেসের ব্যাপারে জানতে পারার পর তারা দেখে যে এই রেস্টুরেন্ট মাইকেলের প্ল্যানের জন্য একেবারে পারফেক্ট প্লেস, কারণ এই রেস্টুরেন্টের ভিতরের বাথরুমে পিস্তল লুকিয়ে রাখার যথেষ্ট সুযোগ আছে। সো মাইকেলের কথা মতো সালাজ্জোকে মারার জন্য সব প্ল্যান রেডি হয়ে যায়। এদিকে মাইকেল জানতো যে এই খুনের পর বাকি 4 মাফিয়া ফ্যামিলি তাকে পাগলের মতো খুঁজে বেড়াবে। এতদিন ধরে সব থেকে দূরে থাকা মাইকেলই হয়ে উঠবে এই শহরের মোস্ট ওয়ান্টেড পারসন, কিন্তু তার বাবার এই প্রতিশোধ নিতে সে এইসব কিছুর পরোয়া করবে না। সে জানতো যে এই ঘটনার পর অনেক দিন ধরে হয়তো তাকে পরিবারের কারোর মুখই দেখতে পাবে না, তাই সে সানির কাছ থেকে বিদায় নিয়ে প্ল্যান মোতাবেক সালাজ্জোর সাথে দেখা করতে যায়। সেই অনুসারে সালাজ্জো আর ক্যাপ্টেন মার্ক তাদেরকে নিজের গাড়িতে নিয়ে এসে বসায়। এবার গাড়ির ভিতরে ঢুকেই তারা চেক করে দেখে যে তার শরীরে কোনো অস্ত্র আছে কিনা। তারপর তারা তাকে ক্লিন অবস্থায় পেয়ে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। এবার খাবার টেবিলে বসার পর সলোজ্জো তার সাথে ইতালিয়ান ভাষায় কথা বলতে শুরু করে। সে মাইককে বলে যে যা কিছু হয়েছে তা এখন অতীত, আর এত দূর অব্দি আসার পর তাদের এই লড়াই এখানে থামানো উচিত,
কেননা তাতালিয়া পরিবার আর কর্লোনিয়া ফ্যামিলির সাথে আর কোনো ঝামেলা দেখতে চায় না। এই সব কথাবার্তা শুনে মাইকেলও তাদের কাছে তার বাবার লাইফের গ্যারান্টি চেয়ে শর্ত দেয় যে গডফাদার কর্লোনিয়ার উপরে যেন আর কোনো অ্যাটাক না হয়, তাহলে কেবল সে এই ডিল ফাইনাল করবে। এই সব কথায় তারা রাজি হয়ে গেলে হঠাৎ কথার মাঝখানে প্ল্যান অনুসারে মাইকেল বাথরুমে যেতে চায়। তবে হুট করে বাথরুমে যেতে চাইলে মার্ক তাকে আবারও একবার চেক করে বাথরুমে যেতে দেয়, কিন্তু তারা তো আর জানতো না যে আসল জিনিস লুকানো আছে সেই বাথরুমে। এবার মাইকেল সেখান থেকে লুকানো পিস্তলটা এনে প্রথমে সলজ্জকে একটা হেডশট দেয়, তারপর সে মার্কের ঘাড়ে আর পিছনে গুলি করে তাদের দুজনকে স্রেফ উপরে পাঠিয়ে দেয়। তারপর সে পিস্তলটাকে ফেলে রেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেখান থেকে সটকে পড়ে। কি বুঝতে পারলে তো, গডফাদারের ছেলে বলে কথা, সে কিন্তু ঠিকই জানে যে কোন মাথা ফেললে কি কাজ হবে। এখন এখানে মাইকেলের কোল্ড ব্লাডেড খুন দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে ভবিষ্যতে তার ভিতরে গডফাদার হওয়ার ফুল পটেনশিয়ালিটি রয়েছে। আসলে এই খুনের মধ্য দিয়েই মাইকেল তার বাবার উপরে হামলার প্রতিশোধ হাড়ে হাড়ে তুলে নেয়। এভাবেই তারপর আরো কয়েক মাস পার হয়ে গেলে গডফাদারকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ততদিনে সে মুমূর্ষ অবস্থা থেকে অনেকটা রিকভারি করে নিয়েছে। তাকে বাড়িতে নিয়ে আসার পরেই প্রথমে সে মাইকেলের কথা জানতে চায়। তখন টম জানায় যে মাইকেলই হচ্ছে সে যে সলজ্জকে উপরে পাঠিয়ে দিয়েছে, আর এই কারণে এখন তাকে অনেক দিন ধরেই ইতালিতে লুকিয়ে থাকতে হবে। তবে এই কথাতে গডফাদার বেশ হতাশ হয়ে পড়ে, কারণ তার 3 ছেলের মধ্যে মাইকেলই তার কাছে ছিল সবচেয়ে প্রিয় ছেলে। এছাড়াও তার মেজো ছেলে ফ্রেডোকেও সে লাস ভেগাসের এক ডনের কাছে লুকিয়ে রেখেছিল। এদিকে সলজ্জকে মারার পরেও কিন্তু সানির মনের ঝাল পুরোপুরি মেটেনি, তাই সে এবার তাতালিয়া পরিবারের উপর অ্যাটাক করে তাদের হেড ফিলিপ তাতালিয়াকে খুন করতে চায়। কিন্তু টম হেইগেন তাকে আর কোনো ধরনের বোকামি করতে নিষেধ করে দেয়, কারণ ইতিমধ্যেই 5 পরিবারের ভিতরে প্রায় যুদ্ধ লাগার মতো অবস্থা। এখন এই নিয়ে তাদের দুজনের ভিতরেও বেশ খানিকটা তর্কও হয়। এদিকে মাইকেল ততদিনে নিউ ইয়র্ক থেকে বহু দূরে ইতালির সিসিলি শহরে দিন কাটাচ্ছিল। সিসিলিতে ছিল কর্লিওনি নামের একটা ছোট্ট শহর। তাদের পরিবারের নামের শেষ অংশটা এই শহরের নামেই, কারণ অনেক বছর আগে ভিটো কর্লিওনি এই শহর থেকেই নিউ ইয়র্কে এসেছিল। এবার শহর ঘুরতে ঘুরতে এক সুন্দরী ইতালিয়ান তরুণীকে দেখে মাইকেল তার প্রেমে পড়ে যায়। তারপর তারা যখন একটা লজে বিশ্রাম নিতে যায় তখন রেস্টুরেন্ট মালিকের সামনে তার সঙ্গীরা মেয়েটার বর্ণনা দিতে থাকে, কিন্তু তাদের কথা শুনে লোকটা হঠাৎ প্রচন্ড রেগে গিয়ে ঘরের ভিতরে যায়। ঠিক তখনই তারা বুঝতে পারে যে আসলে এই মেয়েটা হচ্ছে এই লজ মালিকেরই মেয়ে। তখন মাইকেল লোকটাকে আবারও বাইরে ডেকে পাঠায়। এরপর সে নিজের পরিচয় দিয়ে তাকে জানায় যে সে গডফাদার ভিটোর ছেলে। যদি এই ইনফরমেশন কারোর কাছে পাচার হয়ে যায় তাহলে তার মেয়ে একজন স্বামী পাওয়ার বদলে উল্টো নিজের বাবাকে হারাবে, তাই সে চায় যথাযথ সম্মান বজায় রেখে মেয়েটাকে বিয়ে করে নিতে। এখন তার এই শীতল কণ্ঠস্বর শুনে লোকটারও প্রায় প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়। ফলে এক মুহূর্তেই তার সব রাগ উড়ে গিয়ে সে মাইকেলকে পরের দিন তার সাথে দেখা করতে বলে, আর এভাবেই মাইকেল 2 দিনের মধ্যে সেই মেয়েটাকেও বিয়ে করে নেয়। এখানে ইতালিয়ান রীতিতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের এই বিয়ে সম্পূর্ণ হয়। অথচ অন্যদিকে তার প্রেমিকা কেই কিন্তু তার অপেক্ষা করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে, আর অন্যদিকে মাইকেল কিনা তার কথা পুরোপুরি ভুলে গিয়ে এই ইতালিয়ান মেয়েটাকে বিয়ে করে নিল। যাই হোক, টম কেইকে জানায় যে মাইকেলের সাথে তাদের যোগাযোগ খুবই সীমিত, তবে সে এটা নিশ্চিত করে যে মাইকেল ইতালিতে সেফ আছে এবং খুব দ্রুতই সে দেশে ফিরে আসবে। এদিকে তার বড় ভাই সানি চায় তার বোন কনির সাথে দেখা করতে। বিয়ের পর থেকে কনি তার দাম্পত্য জীবনে ভীষণ অসুখী ছিল। তার স্বামী কার্লো তাকে কথায় কথায় বিনা কারণে মারধর করত। এভাবে সেদিনও কনির সাথে দেখা করার পর তার চোখে মুখে আঘাত দেখে সানির মাথার রক্ত গরম হয়ে যায়। তবে কনি তাকে কার্লোর কোনো ক্ষতি না করার জন্য বারবার অনুরোধ জানালেও সানি তার কোনো কথাই শোনে না, যার ফলে সে কার্লোকে মাঝ রাস্তায় ফেলে উদাম খেলানো শুরু করে। আসলে তার এই শর্ট টেম্পার্ডের জন্য সানি কিন্তু বেশ ফেমাস ছিল, যার কারণে তার আশেপাশে কেউ সহজে ভিড়ত না। কিন্তু এত মার খাওয়ার পরেও তার বোনের স্বামীর কার্লোর যেন শিক্ষা হয় না, কেন কিছুদিন পর কনি জানতে পারে যে তার স্বামী অগোচরে অন্য কারোর সাথে প্রেম করে বেড়াচ্ছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া শুরু হলে কনি তার বাসার সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। থালা বাসন থেকে শুরু করে বাসার সব জিনিস সে ভেঙে তছনছ করতে থাকে। কিন্তু এবার কার্লো তার উপরে আরো বেশি রেগে গিয়ে তাকে আর এক দফা পেটায়। মূলত এখানে কনে ছিল একজন অন্তঃসত্ত্বা মেয়ে, তার উপরেও এরকম একটা বর্বর হামলা ছিল সত্যি অপ্রত্যাশিত। ফলে কনি কাঁদতে কাঁদতে তার ভাই সানিকে আবারও ফোন করে বসে।
এই সব কথাবার্তা শুনে সানি তো পুরো রেগে গিয়ে কার্লাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে ঠিক এই রাগের মাথায় বের হওয়ার কারণে বিনা প্রোটেকশনেই সে দ্রুত বেরিয়ে যায়। টম তাকে আটকাতে ব্যর্থ হয়ে কিছু লোক নিয়ে তাকে ফলো করতে থাকে। তবে কিছু দূর গাড়ি চালানোর পর টোল দেওয়ার জন্য সানি তার গাড়িটাকে টোল প্লাজায় থামায়। ঠিক সেই মুহূর্তে প্লাজার ভিতর থেকে একযোগে তার উপরে গুলিবর্ষণ শুরু হয়। প্রায় 10-12 জন লোক মিলে একটানা গুলি চালিয়ে গাড়ি সমেত তাকে ঝাঁঝরা করে ফেলে। তারপর তারা মৃত সানিকে লাথি মেরে সেখানেই ফেলে যায়। এর মিনিট খানিক পর টম এসে দেখে যে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। সানির ক্ষতবিক্ষত শরীর তখন রাস্তায় পড়েছিল এবং ততক্ষণে খুনিরাও পালিয়ে গেছে। ফাইনালি তাদের পরিবারের একজনের মৃত্যু দিয়ে এই যুদ্ধটা যেন আরো পাকাপাকি হয়ে যায়। ঠিক এরপর টম যখন বাসায় ফেরে তখন এই খবরটা গডফাদারকে জানানো হয়। টমের মুখ থেকে এই খবর শোনার পর সে জানায় যে এই ঘটনার পিছে কে বা কারা আছে তা জানার জন্য কোনো ইনকোয়ারির দরকার নেই। এমনকি সে তার সন্তানের হত্যার জন্য কোনো প্রতিশোধও চায় না, কেননা এই রক্তক্ষয়ী যুদ্ধটাকে সে এখানেই থামাতে চায়। তাই গডফাদার তাকে আদেশ দেয় যে সে যেন সব মাফিয়া ফ্যামিলিদের হেডকে ডেকে একটা মিটিং অ্যারেঞ্জ করে। এরপর গডফাদার শেষবারের মতো তার ছেলেকে দেখে নিজের কান্না আর ধরে রাখতে পারে না, কারণ তার ক্ষতবিক্ষত শরীরে বেঁধে রয়েছে শত শত বুলেট। এদিকে মাইকেল সিসিলিতে তার নতুন স্ত্রী অ্যাপোলোনিয়াকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু তাকে যে ডন আশ্রয় দিয়েছিল সে এসে তার ভাইয়ের মৃত্যুর খবরটা তাকে জানিয়ে দেয়, যার ফলে তারপর তাকেও সে সিসিলিয়া থেকে চলে যেতে বলে, কারণ এই জায়গাটা এখন আর তার জন্য সেফ না। ইতিমধ্যে মাইকেল তার স্ত্রীকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হতে থাকে। এখানে অ্যাপোলোনিয়া নিজে গাড়ি ড্রাইভ করার মাধ্যমে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তবে মাইকেল হঠাৎ তার এক বডিগার্ডকে সন্দেহজনকভাবে পালিয়ে যেতে দেখে, আর তখনই তার মনে হয় যে এই গাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। সে চিৎকার করে অ্যাপোলোনিয়াকে নামতে বলা মাত্রই তীব্র এক বিস্ফোরণে গাড়িটা উড়ে যায়, আর গাড়িতে বসে থাকা তার সদ্য প্রিয়তমা স্ত্রী সেখানেই মারা পড়ে। এখন এই বোমাটা যে মাইকেলকে মারার উদ্দেশ্যে ফিট করা হয়েছিল তা তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু বেচারি অ্যাপোলোনিয়া বিনা দোষেই সম্পূর্ণ অচেনা এক লোককে বিয়ে করে তার প্রাণটা হারালো, আর মাইকেলও তার স্ত্রীকে হারিয়ে একটা শোকের ভিতরে চলে যায়, যদিও সে সবার অগোচরে এই বিয়েটা করেছিল। অন্যদিকে সানির ফিউনারেল শেষে গডফাদারদের সকল ফ্যামিলি হেড একটা মিটিং এ বসে। এই মিটিং এর শুরুতেই গডফাদার ভিটো সবাইকে উদ্দেশ্য করে বলে যে এই যুদ্ধ এত দূর আগানো মোটেও উচিত হয়নি। তাতালিয়া আর সে দুজনেই এই যুদ্ধে নিজেদের সন্তানদের হারিয়েছে, তাই দুজনেই সন্তান হারানোর ব্যথাও হাড়ে হাড়ে টের পেয়েছে। সুতরাং এখানেই এই রক্তক্ষয়ী ফাইটটা শেষ হওয়া সবার জন্যই ভালো। কিন্তু তাতালিয়া তবুও তাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে, কারণ নিউ ইয়র্কের সব পুলিশ আর পলিটিশিয়ান তার পকেটে থাকা সত্ত্বেও গডফাদার তাদেরকে মাদক ব্যবসায় হেল্প করেনি। তখন গডফাদার বলে যে সে সব সময় ক্রাইম ফ্যামিলিগুলোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এসেছে, তবে এই একবারেই সে শুধু না করে দিয়েছিল, কারণ সে বিশ্বাস করে যে মাদক সবার জন্য সর্বনাশ ডেকে আনবে। তবে এখন যেহেতু মামলা অনেক দূর গড়িয়ে গেছে, তাই দুপক্ষের শান্তি বজায় রাখার জন্য হলেও সে নিজের সিদ্ধান্ত পাল্টাতে প্রস্তুত। এরপর ডন তাতালিয়া তার কাছে প্রতিশোধ না নেওয়ার গ্যারান্টি চাইলে গডফাদার কথা দেয় যদি তার ছোট ছেলে মাইকেলের উপরে কোনো ধরনের হামলা না করা হয় তাহলে সে কারোর উপরে প্রতিশোধ নেবে না। এভাবে প্রতিটা পরিবারের মধ্যে শান্তি চুক্তি শেষে হাত মেলানোর মাধ্যমে মিটিং শেষ হয়। এবার মিটিং শেষে গডফাদার বুঝতে পারে এতদিন ধরে সে তাতালিয়াকে নিজের আসল শত্রু ভাবলেও তার পিছনে আসলে কলকাঠি নাড়ছে বারাজিনি পরিবারের ডন বারাজিনি। এদিকে মাইকেলও অবশেষে ইতালি থেকে তার দেশে ফেরে। সে ফিরে এসেই সবার প্রথমে সে তার পুরাতন প্রেমিকা কেই অ্যাডামসের সাথে দেখা করে। মাইকেল তাকে জানায় যে সেই এখন থেকে কর্লেনীয় পরিবারের সবকিছু ম্যানেজ করবে, অর্থাৎ মাইকেলই এখন কর্লেনীয় পরিবারের নতুন ডন। তবে এখানে সে ইতালিতে করা সিক্রেট বিয়েটার কথা কিন্তু সে তাকে বলে না। এখন কেই তার এই পারিবারিক ঝামেলার মধ্যে না থাকতে চাইলেও মাইকেল তাকে বলে যে সে এখনো তাকে ভালোবাসে। তারপর মাইকেল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। কেই প্রথমে ইতস্ত করলেও পরে সে মাইকেলকে বিয়ে করতে রাজি হয়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। ইতিমধ্যে গডফাদার ভিটো রিটায়ার্ড করে নিয়েছে, আর তার জায়গা দখল করে এবার নতুন গডফাদার হয়ে গেছে তারই ছোট ছেলে মাইকেল। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসার পর মাইকেল তার ফ্যামিলি বিজনেসের দিকে নজর দেয়। প্রথমে সে লাস ভেগাসে তাদের ক্যাসিনো বিজনেসকে আরো বড় করার উদ্দেশ্য নিয়ে সেখানে ট্রাভেল করে।
এখানে পৌঁছানোর পর মাইকেল তার ভাই ফ্রেডোর সাথে দেখা করতে আসে। ফ্রেডো তার বাড়িতে মদ, জুয়া, নারীর আসন নিয়ে বসিয়ে রেখেছিল। মাইকেল তার বাড়িতে যাওয়া মাত্রই প্রথমে সেগুলোকে সেখান থেকে বিদায় করে। তারপর সে ফ্রেডোর বন্ধু মো গ্রিনের সাথে একটা মিটিং এর অ্যারেঞ্জ করে। মাইকেল গ্রিনের কাছ থেকে হোটেল এবং ক্যাসিনো কিনে নিয়ে নতুন বিজনেস সেট আপ করতে চায়, কিন্তু এভাবে এক ডনের কাছ থেকে ক্যাসিনো কিনে নেওয়ার ব্যাপারটা গ্রিনের মোটেও সহ্য হয় না। তাই সে মুহূর্তের মধ্যে তার উপর রেগে গিয়ে এক কথায় না করে দেয়। তবে মাইকেল যেহেতু একবার তার ক্যাসিনো কিনতে চেয়েছে, তাই সে সেটাকে হাত করেই ছাড়বে। এদিকে মাইকেল গ্রিনকে তার ক্যাসিনোর একটা প্রাইস নির্ধারণ করে তাকে কনফার্ম করার জন্য কিছুটা সময় দেয়। জবাবে গ্রিন তার কথায় কোনো রেসপন্স না করে রেগে মেগে সেখান থেকে চলে আসে। এবার এই বাকবিতণ্ডার পর ফ্রেডো মাইকেলকে বলে যে গ্রিনের মতন লোকদের সাথে ঝামেলা যাওয়া তার মোটেও উচিত হয়নি। তখন মাইকেল তাকে সাফ জানিয়ে দেয় যে ভাই হিসেবে সে তাকে ভালোবাসে এবং সম্মান করে, কিন্তু যখন সেটা তাদের ফ্যামিলি বিজনেসের উপরে আসবে তখন সে ভাইকেও মানবে না। এছাড়াও সে তার ভাইকে প্রচুর গালাগালি করে যে অন্য কারোর জন্য সে নিজের পরিবারের বিরুদ্ধে যেতে চাইছে। তো বুঝতে পারছো মাইকেল এভাবে তার বাবার চেয়ারে বসে কর্লোনিও ফ্যামিলির সব বিজনেসকে কন্ট্রোল করতে থাকে। গডফাদার কর্লোনিও ততদিনে বেশ বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়েছে, তবে তখন পর্যন্ত তার মস্তিষ্ক ছিল পুরাতন দিনের মতোই সজাগ। সে গোপন সূত্রে খবর পায় যে ডন বার্জিনি মাইকেলকে মারার জন্য একটা সিক্রেট প্ল্যান সাজাচ্ছে। প্রথমে কর্লোনিও গ্যাংয়ের কেউই তার কাছে বার্জিনির সাথে মিটিং করার একটা প্রস্তাব নিয়ে আসবে। তারপর মাইকেল তাতে রাজি হয়ে গেলে তারা সেই মিটিং এর মাঝখানে মাইকেলকে হত্যা করবে। কাজেই এমন কেউ যদি তার কাছে মিটিং এর প্রস্তাব আনে তাহলে যেন সে বুঝে নেয় সে হচ্ছে এই পরিবারের বিশ্বাসঘাতক। মাইকেল তাকে কথা দেয় যে সে সব কিছু সাবধানতার সাথে হ্যান্ডেল করবে। মানে বুঝতেই পারছো একজন গডফাদার মরার আগ পর্যন্ত তার বিচক্ষণতা হারায় না। সে ঠিকই বুঝতে পারে যে কোন কাহিনীর পরে কি হবে, আর এই সব জ্ঞানগুলো তার ছেলে মাইকেল মন্ত্রমুগ্ধের মতন শুনতে থাকে। আসলে গডফাদার হওয়া এত সহজ কিছু নয়। যাই হোক, এভাবে আরো কয়েক মাস কেটে যায়। এতদিনে মাইকেল আর কের ঘরে অ্যান্টনি নামের একটা পুত্র সন্তানের জন্ম হয়। গডফাদার প্রায়ই তার নাতি অ্যান্টনির সাথে খেলাধুলা করে সময় কাটাতো। ঠিক সেভাবেই একদিন সকালে তার সাথে খেলতে গিয়ে গডফাদার হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। ফাইনালি ভিটো কর্লোনিয়ার অধ্যায় এখানেই শেষ হয়। এরপর মাইকেল খ্রিস্টান রীতি অনুসারে জাঁকজমকভাবে তার বাবার ফিউনারেল আয়োজন করে। তবে ফিউনারেলের মাঝপথে তার কাছে বারাজিনির সাথে মিটিং এর প্রস্তাব নিয়ে আসে গ্যাং মেম্বার টেসিও। আর মাইকেল ততক্ষণে বুঝে যায় যে এই হলো সেই আসল ঘরে সূত্র বিভীষণ। কিন্তু তাকে কিছু বুঝতে না দিয়ে মাইকেল সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর সে টমকে বলে যে টিসিওকে সে এখনই কিছু করবে না। আর কয়েকদিন পরেই তার বোন কোনের ছেলেকে খ্রিস্টান ধর্ম অনুসারে গোসল করিয়ে নাম রাখা হবে এবং মাইকেল হবে তার গডফাদার, যার ফলে টিসিও আর ভার্জিনিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেই দিনটাই হবে তার জন্য পারফেক্ট। এবার বাকি চার পরিবারের দ্বন্দ্বের সাথেও তার পুরাতন যে হিসাব বাকি সেগুলো সে চুকিয়ে ফেলতে চায়। দেখতে দেখতে তাদের সামনে সেই দিনটা এসে পড়ে। সেদিন ইতালিয়ান রীতি অনুসারে মাইকেল তার বোনের ছেলের গডফাদার হয়। একদিকে যখন এই অনুষ্ঠান চলছিল তখন অন্যদিকে মাইকেলের হিটম্যানরা একে একে 4 ডন পরিবারের হেডদের উপরে পাঠিয়ে দেয়। এভাবে মাইকেল একদিনেই তার সমস্ত রাইভেলকে এক চুটকিতেই খতম করে ফেলে। মানে মোট কথা হচ্ছে যে তার মুখের দিকে তাকানোর মতনও সে কাউকে অবশিষ্ট রাখেনি। তবে এরপর ছিল গ্যাংয়ের ভিতরে লুকিয়ে থাকা শত্রু টেসিওর পালা। মাইকেলের আদেশে তাদের হিটম্যানরাও তাকে শেষ করে দেয়। এভাবে পথের সব কাটা উঠিয়ে ফেলার পর অনুষ্ঠান শেষে মাইকেল তার বোনের স্বামী কার্লোকে ডেকে নেয়, কারণ তার কাছে ইনফরমেশন ছিল যে সানির মৃত্যুতে কার্লো সরাসরি জড়িত ছিল। আসলে কার্লোই প্ল্যান করে বারবার সানিকে তার বোনের বিষয়ে ইন্টারঅ্যাক্ট করাচ্ছিল, কেন সে সুযোগ খুঁজছিল যে কোনোভাবে সানিকে যদি একা বের করে নিয়ে আসা যায় তাহলে অন্য গ্যাংরা তাকে শেষ করতে পারবে। যার কারণে সেদিন কোনো প্রোটেকশন ছাড়াই সানি যখন কনির বাড়ির দিকে রওনা দেয় তখন সবাই একযোগে তার উপর ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করে। কিন্তু কার্লো এই ষড়যন্ত্রে জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করে বসে। তখন মাইকেল শীতল কণ্ঠে তাকে বলে যে বারাজিনি সহ প্রত্যেকটা ফ্যামিলির ডনই এখন মৃত, কিন্তু সে তাদের মতো করে কার্লোকে মেরে তার বোনকে বিধবা বানাতে চায় না। তাই সে তাকে প্রাণে না মেরে লাস ভেগাসের নির্বাসনে পাঠাতে চায়, কিন্তু এর জন্য প্রথমে তার নিজের অপরাধ স্বীকার করে নিতে হবে।
এই সব কথা শোনার পর কার্লো স্বীকার করে নেয় যে বারাজিনির আদেশেই সে এই ষড়যন্ত্রে জড়িত ছিল। এই কথা শুনে মাইকেল তাকে তৎক্ষণাৎ নিজের চোখের সামনে থেকে চলে যেতে বলে। তারপর ভেগাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে কার্লো তার গাড়িতে উঠলে মাইকেলের লোকেরা তাকে গাড়ির ভিতরেই শ্বাসরোধ করে হত্যা করে। আর দূর থেকে শীতল দৃষ্টিতে মাইকেল তা চেয়ে চেয়ে দেখে। ফাইনালি তার ভাইয়ের মৃত্যুর চরম প্রতিশোধও সে নিয়ে নেয়, কিন্তু এর জন্য তার বোন কোনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। যদিও কার্লো তার উপরে অমানসিক নির্যাতন করত, কিন্তু শত হলেও সে তো তার স্বামী ছিল। এখন কার্লোর মৃত্যুর জন্য মাইকেলকে দায়ী করে সে বারবার তাকে খুনি বলতে থাকে। মাইকেল তাকে শান্ত করার জন্য অন্য ঘরে পাঠিয়ে দিলে তার স্ত্রী তাকে একই প্রশ্ন করে বসে, মাইকেলই আসলে কার্লোকে খুন করার আদেশ দিয়েছিল কিনা। সে বারবার এই প্রশ্নের জবাব চায়, কিন্তু কোনো জবাব না পেয়ে আবারও সে প্রশ্ন করলে মাইকেল চিৎকার করে বলে ওঠে, আমার বিজনেসে কখনো নাক গলাতে এসো না। কিন্তু পরক্ষণে গলার সুর নরম করে সে জবাব দেয়, না, কার্লোকে তার আদেশে হত্যা করা হয়নি। এখন কেই তার এই কথা বিশ্বাস করে নিয়ে কিছুটা রিলিফ পায়, কারণ মাইকেল যতটা রুথলেসই হোক নিজের বোনের স্বামীকে সে বিধবা করতে পারে না। তবে আসল কাহিনী তো কি তা তো আমরা ঠিকই জানি। যাই হোক, সব কিছু শেষ হওয়ার পর আমরা দেখতে পাই মাইকেলকে শহরের মানুষ তার বাবার মতোই ডন কর্লেনীয় বলে সম্বোধন করছে। এই শহরে এখন কার একচ্ছত্র রাজত্ব চলবে তা তো তোমরা বুঝতেই পারছো। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার মাধ্যমে মাইকেল তার পথের সব কাঁটাও সরিয়ে দেয়, আর সাদাসিধে এবং শান্ত স্বভাবের মাইকেল হয়ে ওঠে এই শহরের সবচেয়ে বড় ডন, এবং সে তার বাবার মতোই হয়ে ওঠে একজন গডফাদার। তো ফাইনালি এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানে শেষ হয়। তবে এই মুভির কিন্তু আরো দুটো পার্ট রয়েছে, যেখানে আমরা জানতে পারবো ভিটো কর্লিওনির গডফাদার হওয়ার ইতিহাস এবং মাইকেলের শেষ পরিণতি। হয়তো অন্য কোনো একদিন তোমাদের জন্য নিয়ে আসবো সেই মুভিগুলোর এক্সপ্লেনেশন। তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।